আজকের ক্লাসে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে একটা ব্লগ কিভাবে লিখতে হয়, অর্থাৎ হাউ টু রাইট আ ব্লগ। আমি আমার প্রিভিয়াস ক্লাসগুলোতে রাইটিং স্কিল নিয়ে মোর অর লেস একটা ডিসকাশন আমি করেছি। তোমরা জানতে বা শিখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে একটুখানি সার্চ করবে, তবেই জানতে পারবে। প্রায় 9-10 রকমের রাইটিং স্কিল, নোটিশ, বায়োগ্রাফি, রিপোর্ট, স্টোরি থেকে শুরু করে যত রকমের প্রেসি, যত রকমের মোটামুটি বায়োগ্রাফি আমাদের পরীক্ষায় আসে, তো সে বিষয়ে নিয়ে আলোচনা করেছি। এবার আজকের ক্লাসে একটা নিত্য নতুন রাইটিং স্কিল, যেটা আমাদের অনেকেরই আমরা হয়তো কোনোদিন পরীক্ষায় লিখে আসিনি কিংবা করে আসিনি, যেটা এখন আমাদেরকে করতে হচ্ছে। তো সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। হাউ টু রাইট আ ব্লগ, কিভাবে একটি ব্লগ লিখতে হয়। আমরা প্রথমে একটুখানি আগে জেনে নেব যে একটা ব্লগ কি জিনিস। তো সেই ব্লগ কি জিনিস জানার আগে আমাদেরকে একটুখানি ধারণা রাখতে হবে যে ডায়েরি কি জিনিস। ডায়েরি আমরা ক্লাস 7-এর একদম ফাইনাল চ্যাপ্টারে পড়ে এসেছি, মাই ডায়েরি, অ্যানে ফ্রাঙ্কের লেখা আমার দিনলিপি। অর্থাৎ আগেকার দিনে ডায়েরি লেখার একটা প্রচলন ছিল, যেটা আজকের দিনে উঠে গেছে এক প্রকার। তো সেই ডায়েরি অর্থাৎ ঘুম থেকে ওঠা থেকে শুরু করে একদম রাত্রে ঘুমোতে যাওয়া পর্যন্ত আমরা যে যে অ্যাক্টিভিটিসের মধ্যে লিপ্ত থাকি, সেই জিনিসগুলোকে যখন আমরা একটা ডায়েরিতে লিপিবদ্ধ করি তখন সেটা ডায়েরিতে রূপান্তরিত হয়, কিংবা সেটাকে আমরা ডায়েরি বলে থাকি। তো হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার পড়তে গেলে আমরা বেশ কয়েকজন ডায়েরিস্টকে পাবো। তারাও ডায়েরি লিখতেন, তাদের ডায়েরিও ফেমাস হয়েছিল। তো এখানে এত কথা বলার কারণ কি? এখানে এই কথাগুলো এই জন্যই বলছি যে একটা ব্লগ হলো আ স্মার্ট ডায়েরি। অর্থাৎ আমরা ডায়েরি লিখি কাগজে কিংবা পেনের দ্বারা, কিন্তু এখানে ব্লগ বলতে আমরা যেটা করব সেটা হচ্ছে কম্পিউটার ডিভাইস বা যে কোনো কিছুর দ্বারা। তো এই ব্লগ হচ্ছে আজকের দিনে অত্যন্ত একটা পরিচিত ওয়ার্ড এবং পরিচিত একটা অ্যাক্টিভিটি। এই ব্লগ কিভাবে লিখতে হয় আজকের দিনের ইন্টারনেট কিংবা সোশ্যাল মিডিয়ার যুগে, যেখানে মানুষ সোশ্যাল মিডিয়া ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না, বাঁচতে পারে না বলা ভালো। তো সেই জায়গায় ব্লগ কিভাবে লিখতে হয় সেটা আমাদের শিখে রাখাটা অত্যন্ত বাঞ্ছনীয়। হ্যালো ফ্রেন্ডস, ইংলিশ টেক্সট অ্যানালিস্টের আরও একটা নতুন ক্লাসে স্বাগত জানাই। আমরা আজকে পড়ব একটা ব্লগ কিভাবে লিখতে হয়। প্রথমে আমরা জেনে নেব একটা ব্লগ কি জিনিস, হোয়াট ইজ আ ব্লগ। নেক্সট আমরা জানব পারপাস অফ এ ব্লগ, অ্যান্ড দেন আমরা জানব ফাংশনস, এবং তারপর আমরা জানব কি আসপেক্টস অফ আ ব্লগ অর আ ফরম্যাট অফ আ ব্লগ। অর্থাৎ একটা ব্লগ লিখতে গেলে আমাদের কোন সেই পয়েন্টসগুলোকে টাচ করে যেতে হবে সে বিষয়ে আমরা মোর অর লেস একটা ধারণা আজকের ক্লাসে নেওয়ার চেষ্টা করব। লেটস টেক এ লুক নাও। ডিকশনারি ঘেঁটে অনেক কষ্ট করে চেষ্টা করলাম একটা ব্লগের বাংলা অর্থ কি সেটা বের করার, যদিও সেরকম কোনো অর্থ আমি পাইনি। তো এটা আমার মনে হয়েছে যে একটা ব্লগকে আমরা এইরকম অর্থ করতে পারি, যেটা হচ্ছে একটা স্মার্ট ডায়েরি। অর্থাৎ এই স্মার্ট ডায়েরি যেটা কিনা আমরা ডিভাইসের মাধ্যমে আমরা ইউজ করব কিংবা আমরা লিখব, এবং সেটা অন্যরাও, অডিয়েন্স বা পাবলিক করে রাখলে সেটা অবশ্যই সমস্ত মানুষ, সারা ওয়ার্ল্ডের মানুষ বলা ভালো, দেখতে পাবে। তো সেই ব্লগ কি তা আমরা একটুখানি দেখে নেব। দেখো, হোয়াট ইজ আ ব্লগ বলা হচ্ছে আ ব্লগ ইজ আ রেগুলারলি আপডেটেড ওয়েবসাইট। ওয়েবসাইট কথার অর্থ আমরা কোথাও শিখেছি জলাধান, আবার কোথাও শিখেছি যে একটা কাগজের একটা বৃহৎ খণ্ড। তো বলা হচ্ছে যে আ ব্লগ ইজ আ রেগুলারলি আপডেটেড ওয়েবসাইট। একটা ব্লগ হচ্ছে প্রাত্যহিক
যেটা আপডেট করা হয় এরকম একটা মানে কোনো লেখা হতে পারে কিংবা কোনো বৃহৎ কাগজের খণ্ড যেটাকে ডিকশনারিতে করেছে দেখলাম। অর্থাৎ আমরা একটা কম্পিউটারের একটা পেজ ধরে নিতে পারি এখানে এটাকে, অ্যান্ড ক্যান ইদার বি ইউজড ফর পার্সোনাল ইউজ, এবং যেটা কিনা ব্যবহার করা যেতে পারে কোনো ব্যক্তিগত কাজে বা ব্যবহারের ক্ষেত্রে, অর টু ফুলফিল আ বিজনেস নিড, অথবা সেটা ব্যবহার করা যেতে পারে কোনো ব্যবসায়িক ক্ষেত্রে। অর্থাৎ আমরা একটা ব্লগ যখন আমরা ইউজ করব, তোমরা অবশ্যই সবাই সকলে কম বেশি ফেসবুক ইউজ করো বা কোনো সোশ্যাল মিডিয়াতে হোয়াটস অন ইওর মাইন্ড এই কথাটা থাকে। অর্থাৎ আপনার মনের মধ্যে এখন কি চলছে বা কি ঘটছে বা আপনি কি নিয়ে ভাবছেন, আপনার থটসগুলো কি কি সেটা আপনি পাবলিককে জানাতে পারেন। তো সেক্ষেত্রে আপনার মনের মধ্যে যে চিন্তা ভাবনাগুলো কেউ যদি শেয়ার করতে চায় বা তার জ্ঞান বা তার পাণ্ডিত্য বা তার অথরিটি কেউ যদি শেয়ার করতে চায়, তো সেটা ব্লগ নামক একটা প্ল্যাটফর্মের দ্বারা সে প্রকাশ করতেই পারে। তো সেটা আমরা কোনো পার্সোনাল ইউজের জন্য করতে পারি কিংবা বিজনেস নিডের জন্য করতে পারি। আনলাইক আ ওয়েবসাইট, একটা ওয়েবসাইট ছাড়াও আ ব্লগ ফরমারলি নোন অ্যাজ ওয়েব ব্লগ, একটা ব্লগ যেটা কিনা আগে ওয়েব ব্লগ নামে পরিচিত ছিল, নিডস টু বি আপডেটেড রেগুলারলি, যেটা কিনা প্রত্যহ আপডেট করার প্রয়োজন পড়ে, অ্যান্ড অ্যালাউজ ইউ টু এনগেজ উইথ ইয়োর সাইট ভিজিটার্স, এবং যেটা কিনা আপনাকে সাহায্য করে টু ভিজিট মানে পরিদর্শন করতে, ইয়োর সাইট ভিজিটার্স। সাইট মানে হচ্ছে কোনো নির্বাচিত জমি বা কোনো জায়গা। তো এখানে সাইট বলতে একটা নির্দিষ্ট জায়গাকে আমরা এখানে বলবো বা নির্দিষ্ট স্পেসকে এখানে আমরা ধরবো। তো এইটা হচ্ছে একটা ব্লগের মোর অর লেস একটা ডেফিনেশন, যে আ ব্লগ ইজ এ রেগুলারলি আপডেটেড ওয়েবসাইট অর ওয়েব পেজ। একটা ব্লগকে অবশ্যই একটা প্রত্যহ আপডেট করা ওয়েবসাইট কিংবা ওয়েব পেজ হতে হবে, অ্যান্ড ক্যান ইদার বি ইউজড ফর পার্সোনাল ইউজ, এবং যেটা কিনা ব্যবহার করা যেতে পারে হয় ব্যক্তিগত কোনো কাজে, অর টু ফুলফিল আ বিজনেস নিড, অথবা কোনো ব্যবসায়িক কোনো সুবিধার্থে। আনলাইক আ ওয়েবসাইট, একটা ওয়েবসাইট ছাড়াও আ ব্লগ ফরমারলি নোন অ্যাজ ওয়েব ব্লগ, একটা ব্লগ যেটা কিনা আগের দিনে ওয়েব ব্লগ নামে পরিচিত ছিল, নিডস টু বি আপডেটেড রেগুলারলি, প্রত্যহ আপডেট করার প্রয়োজন থাকে বা হয়, অ্যান্ড অ্যালাউজ ইউ টু এনগেজ উইথ ইউর সাইট ভিজিটার্স, এবং যেটা কিনা আপনাকে সাহায্য করে কিংবা অনুমতি দেয় আপনার যে সাইটের যে ভিজিটার যারা রয়েছে, যারা দর্শক রয়েছে, অডিয়েন্স রয়েছে, তাদের সঙ্গে যোগাযোগ করতে। নেক্সট আমরা চলে আসবো যে পারপাস অফ এ ব্লগ। আমরা ব্লগ নিয়ে এত কথা বলছি, একটা ব্লগ লেখার বা রাখার কি দরকার রয়েছে, উদ্দেশ্যটা কি, সেটাকে আমাদের আগে বুঝে নিতে হবে। আমরা দেখবো দ্য মেইন পারপাস অফ এ ব্লগ ইজ টু কানেক্ট ইউ টু দ্য রেলেভেন্ট অডিয়েন্স। অর্থাৎ বলা হচ্ছে যে একটা মেন পারপাস, প্রধান উদ্দেশ্য হচ্ছে অফ এ ব্লগ, একটি ব্লগের, ইজ টু কানেক্ট, যোগাযোগ স্থাপন করা বা যোগসূত্র গড়ে তোলা, কিসের, ইউ টু দ্য রেলেভেন্ট অডিয়েন্স, মানে আপনার সঙ্গে প্রাসঙ্গিক কিছু দর্শকের সঙ্গে একটা যোগসূত্র কিংবা একটা যোগাযোগ গড়ে তুলতে একটা ব্লগের অবশ্যই প্রয়োজন রয়েছে। নেক্সট বলা হচ্ছে বাট আ ব্লগ অলসো অ্যালাউজ ইউ, কিন্তু একটা ব্লগ আরও আপনাকে অনুমতি দেয় টু শোকেস, দ্যাট মিনস প্রদর্শন করতে, কি, ইয়োর অথরিটি। অথরিটি মানে হচ্ছে পাণ্ডিত্য, জ্ঞান, আপনার পাণ্ডিত্য, আপনার জ্ঞান, আপনার বক্তব্যকে তুলে ধরতে সাহায্য করে, অ্যান্ড বিল্ড আ ব্র্যান্ড। আজকের দিনে ব্র্যান্ড বলে কথা, তো ব্র্যান্ড, আপনার ব্র্যান্ড ভ্যালু কতখানি, আপনার সেই মূল্যবোধটাকে ঊর্ধ্বে উন্নীত করতে কিংবা তুলে ধরতে একটা ব্লগের দরকার পড়ে আজকের দিনে কোনো বিশেষ ব্যক্তির ক্ষেত্রে। নেক্সট বলা হচ্ছে হোয়েন ইউ ইউজ ইয়োর নিচ। নিচ মানে হচ্ছে কুলুঙ্গি আর কি, অর্থাৎ কুলুঙ্গি বলতে আমরা সেটাকে বলবো যে আর রিসেস ইন আ ওয়াল, অর্থাৎ দেওয়ালে জানলার মতো একটা খাঁজ কাটা অংশকে আমরা অবশ্যই কুলুঙ্গি বলবো।
তো বলা হচ্ছে এখানে যে হোয়েন ইউ ইউজ ইয়োর নিচ, যখন আপনি আপনার এই কুলুঙ্গিটাকে ব্যবহার করবেন, নলেজ অর্থাৎ নিচ নলেজ, এই মানে জ্ঞানের এই ভান্ডার যদি আমরা বলি এটাকে, তো ব্যবহার করবেন ফর ক্রিয়েটিং ইনফরমেটিভ অ্যান্ড এনগেজিং পোস্টস, কোনো তথ্যমূলক তথ্যকে তুলে ধরতে। ইট বিল্ডস ট্রাস্ট উইথ ইয়োর অডিয়েন্স, আর এটার দ্বারা আপনি কিনা আপনার যে দর্শক রয়েছে, আপনার যারা ফলোয়ার্স রয়েছে, তাদের মধ্যে আপনি একটা বিশ্বাস গড়ে তুলতে পারবেন। নেক্সট আমরা দেখে নেব যে একটা ফাংশনস অফ এ ব্লগ, একটা ব্লগের কার্যকারিতা কিংবা সেটা কিভাবে কাজ করে সেই বিষয়ে আমরা একটুখানি দেখে নেব। দেখো, বলা হচ্ছে আ ব্লগ দ্যাট মিনস আ ট্রাঙ্কেশন অফ ওয়েব ব্লগ ইজ আ ডিসকাশন or informational website published on the world wide web, যেটাকে আমরা শর্ট ফর্মে জানি www, consisting of discrete often informal diary style text entries or posts। বলা হচ্ছে a blog উইদিন ব্র্যাকেট লেখা হয়েছে a truncation of web blog। ট্রাঙ্কেশন মিন্স বেসিক্যালি অগ্রভাগ ছেঁটে ফেলা আর কি। ইজ আ ডিসকাশন অর ইনফরমেশনাল ওয়েবসাইট, মানে একটা আলোচনা হতে পারে কিংবা একটা তথ্যমূলক ওয়েবসাইট হতে পারে, পাবলিশড অন দ্য ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, যেটা কিনা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে প্রকাশ করা হয়, কনসিস্টিং অফ ডিসক্রিট, ডিসক্রিট মানে হচ্ছে সেপারেট, যার অর্থ হচ্ছে পৃথক করা কিংবা আলাদা করা বা বিযুক্ত করা, অফটেন ইনফর্মাল ডায়েরি স্টাইল, এক প্রকার ডায়েরি লেখার মতো করে, টেক্সট এন্ট্রিজ, যেখানে আমরা টেক্সট এন্ট্রি করতে পারবো অর্থাৎ কোনো লেখা লিখতে পারবো, অর পোস্ট অথবা কোনো পোস্ট করতে পারবো আমরা এখানে। তো নেক্সট আমরা চলে আসবো কি আসপেক্টস টু রিমেম্বার, মানে একটা ব্লগ লিখতে গেলে আমাদের কোন সেই গুরুত্বপূর্ণ পয়েন্টসগুলোকে নজর রাখতে হবে সে বিষয়ে আমরা এইবার একটু ধারণা নেওয়ার চেষ্টা করব। তো এই কি আসপেক্টস টু রিমেম্বারের মধ্যে আমরা পাচ্ছি কি, ফরম্যাট প্রথমেই পাচ্ছি, নেক্সট পাচ্ছি ওয়ার্ড কাউন্ট, নেক্সট পাচ্ছি কন্টেন্ট, নেক্সট পাচ্ছি টোন, অ্যান্ড ফাইনালি পাচ্ছি কল টু অ্যাকশন। এইবার আমরা একটুখানি দেখে নেব যে এই ফরম্যাট বলতে কি বলা হচ্ছে, অর্থাৎ অ্যাডহেয়ার টু আ স্পেসিফিক ব্লগ পোস্ট ফরম্যাট which includes a title and suitable paragraphs। অর্থাৎ ব্লগ পোস্টের জন্য একটা স্পেস নির্বাচন করতে হবে সর্বপ্রথমে আমাদেরকে, এবং একটা টাইটেল দিতে হবে, এবং প্যারা কেটে কেটে আমাদেরকে অবশ্যই লিখতে হবে। নেক্সট হচ্ছে ওয়ার্ড কাউন্ট, অর্থাৎ দ্য সাজেস্টেড লেংথ ইজ অ্যারাউন্ড 150 ওয়ার্ডস। অর্থাৎ পরীক্ষায় তোমাদের এরকম বলবে যে রাইট আ ব্লগ উইদিন 150 ওয়ার্ডস অন অর অ্যাবাউট অমুক সোশ্যাল মিডিয়া, কি কোনো কিছু নিয়ে লিখতে বলবে। বাট বি প্রিপেয়ার ফর স্লাইট ভ্যারিয়েশনস বেসড অন দ্য স্পেসিফিক কোয়েশ্চেন। অর্থাৎ নির্ধারিত দৈর্ঘ্য তথা 150 শব্দের মধ্যে একটা ব্লগ লেখাটা দরকার বা বাঞ্ছনীয়, এবং আমাদের এ বিষয়ে যত্নবান কিংবা সতর্ক তথা প্রস্তুত থাকতে হবে যে একটুখানি ব্যতিক্রমী কোশ্চেনও আমাদের হতে পারে কিংবা আসতে পারে। নেক্সট বলা হচ্ছে যে কন্টেন্ট, ডেভেলপ দ্য ব্লগ উইথ ফ্যাক্টস। একটা ব্লগের কি কন্টেন্ট হতে পারে, কি নিয়ে মানুষ একটা ব্লগে পোস্ট করতে পারে, সেটা হচ্ছে কোনো ফ্যাক্টস, কোনো ঘটনা হতে পারে, পার্সোনাল এক্সপেরিয়েন্সেস, কোনো ব্যক্তিগত অভিজ্ঞতা হতে পারে দৈনন্দিন জীবনের, অপিনিয়ন্স, কোনো মতামত হতে পারে, কোনো বিষয়কে নিয়ে আমার নিজস্ব মতামত পোষণ করা হতে পারে, and points provided in the prompt to create engaging content। এবং এই কন্টেন্টের সম্বন্ধে আরও বেশ কিছু পয়েন্ট আমরা যোগ করতে পারি। অর্থাৎ ব্লগ হতে পারে ঘটনামূলক, ব্যক্তিগত অভিজ্ঞতার বা মতামত সংক্রান্ত হতে পারে। নেক্সট আমরা চলে আসবো টোন, অর্থাৎ রাইট ইন আ কনভারসেশনাল টোন অ্যান্ড এনগেজিং টোন অ্যাজ ইফ ইউ আর স্পিকিং ডিরেক্টলি টু দ্য অডিয়েন্স। অর্থাৎ কথোপকথনের ভঙ্গিতে একটা ব্লগ লেখা অবশ্যই দরকার, ঠিক যেন তুমি দর্শকের সঙ্গে কথা বলছো বা ইন্টারাকশন করছো। অ্যান্ড ফাইনালি আমরা যে বিষয়টা নিয়ে আসবো সেটা হচ্ছে কল টু অ্যাকশন,
A blog post often includes a call to action like share your thoughts to encourage reader interaction. অর্থাৎ একটা ব্লগ পোস্টের মধ্য দিয়ে নিজের চিন্তাভাবনা ভাগ করে নেওয়া যায় এবং পাঠককে মিথস্ক্রিয়ার দ্বারা উৎসাহিত করা যায়। নেক্সট আমরা চলে আসব যে রাইট আ ব্লগ ইন অ্যাবাউট 150 ওয়ার্ডস on the topic social media is spoiling the spirit of education, focusing on its adverse effects. অর্থাৎ পরীক্ষার খাতায় ধরো একটা কোয়েশ্চেন দিয়েছে এরকম যে একটা ব্লগ লেখো প্রায় 150 শব্দের মধ্যে, টপিকটা কি না সোশ্যাল মিডিয়া ইজ স্পয়েলিং দ্য স্পিরিট অফ এডুকেশন। সোশ্যাল মিডিয়ার প্রভাবে আজকের দিনে পড়াশুনোর যে ক্ষতি হচ্ছে কিংবা বাচ্চাদের মধ্যে পড়াশুনোর যে মানসিকতাটা উঠে গেছে সেই বিষয়ে একটা ব্লগ লিখতে বলা হচ্ছে এবং তার খারাপ দিকগুলোকে বেশি বেশি করে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। তো সেই নিয়ে যদি একটা তোমাদের ব্লগ লিখতে বলে তো সেরকমই একটা উদাহরণ আমি তোমাদেরকে লিখে দেখাচ্ছি, তোমরা আগে দেখো বোঝো, তারপরে বেশ কিছু স্যাম্পল কোয়েশ্চেন্স আমি তোমাদেরকে দেব যেটা তোমরা করে প্র্যাকটিস করে ভালো করে রেডি করে রাখবে, পরীক্ষায় পড়তে পারে। তো এইবার আমরা যে বিষয়টা নিয়ে একটা ব্লগ লিখেছি সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ইজ স্পয়েলিং দ্য স্পিরিট অফ এডুকেশন। অর্থাৎ সোশ্যাল মিডিয়া আজকের দিনে পড়াশুনোর মানসিকতাটাকে যে নষ্ট করে দিচ্ছে কিংবা পড়াশুনোর মানসিকতার উপর একটা যে ব্যাড ইম্প্যাক্ট বা একটা কুপ্রভাব ফেলছে সেটা অনস্বীকার্য। প্রত্যেকটা স্টুডেন্টস আজকের দিনে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, এক্স হ্যান্ডেল এছাড়াও নানা রকমের যে সমস্ত চ্যাটিং অ্যাপস রয়েছে সেগুলোতে ব্যস্ত রয়েছে। তারা এতটাই তাদের জীবনের মূল্যবান সময় ওই জায়গায় নষ্ট করছে কিংবা খরচ করছে যে তারা এই দিনগুলো বা এই পড়াশুনোর দিনগুলো তারা আর জীবনে ফিরে পাবে না সে বিষয়ে তারা একটুও ভাবছে না এবং তার ফলে তাদের রেজাল্ট খারাপ হচ্ছে এবং এই সমস্ত সোশ্যাল মিডিয়ার যে সমস্ত ব্যাড ইম্প্যাক্টস রয়েছে কিংবা কুপ্রভাব রয়েছে বা ক্ষতিকর দিক রয়েছে সেই ডিসঅ্যাডভান্টেজেস কিংবা সেই ডিমেরিটসগুলো তাদের অল্প জীবনে বা অল্প বয়সে তাদের মধ্যে একটা অ্যাংজাইটি, টেনশন এবং ডিপ্রেশনের দিকে তাদেরকে টেনে নিয়ে যাচ্ছে এবং অনেকেই এইগুলোর কুপ্রভাবের শিকার হয়ে তাদের জীবন হারাচ্ছে। ফলে আমরা এই ব্লগ দ্বারা এটা তুলে ধরতে চাই যে এর যে কুপ্রভাব সেখান থেকে বেরিয়ে আসতে হবে এবং সেটা আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে যে আমরা এই সমস্ত সোশ্যাল মিডিয়াকে কিংবা ইন্টারনেটকে আমরা ভালো কাজে লাগাবো কিংবা এর ভালো দিকগুলোকে আমরা নেওয়ার চেষ্টা করব। আমরা এবার দেখে নেব যে এই সোশ্যাল মিডিয়া অ্যাপসগুলো আমাদের জীবনে কি সমস্ত কুপ্রভাব বয়ে আনছে তার একটা ঝলক আমরা একটুখানি দেখে নেব। দেখো, দ্য ওয়ার্ল্ড ইজ ট্রুলি বিকামিং আ গ্লোবাল ভিলেজ উইথ দ্য হেল্প অফ ইন্টারনেট অ্যান্ড সোশ্যাল মিডিয়া। একদম বাস্তব কথা যে আজকের দিনের পৃথিবী আমাদের কাছে একটা গ্লোবাল ভিলেজ হয়ে দাঁড়িয়েছে, মানে পুরো জগৎটা আমাদের হাতের মুঠোয় এসে গেছে। আমরা মিনিটের মধ্যে, সেকেন্ডের মধ্যে জানতে পারছি এই জগতের কোথায় কি হচ্ছে, কে কি করছে, কে কি খাচ্ছে, সব কিছু আপলোড করে দিচ্ছে আর আমরা সেগুলো জেনে যাচ্ছি এবং আমরা সেগুলো জানার ফলে আমাদের কাছে সারা বিশ্বটা আমাদের নিজের গ্রামের মতো হয়ে গেছে। দিস হ্যাজ ব্রট আ রেডিক্যাল চেঞ্জ ইন আওয়ার সোশ্যাল লাইফস্টাইলস। অর্থাৎ এই বিষয়গুলো, এই অ্যাপসগুলো, এই মাধ্যমগুলো আমাদের সামাজিক জীবনে একটা দুরন্ত পরিবর্তন নিয়ে এসেছে বা একটা ব্যাপক পরিবর্তন নিয়ে এসেছে। সোশ্যাল মিডিয়া হ্যাজ রিভলিউশনাইজড দ্য ওয়ে পিপল কমিউনিকেট উইথ ইচ আদার অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ এই সোশ্যাল মিডিয়া বা এই সমাজ মাধ্যমের যোগাযোগ হ্যাজ রিভলিউশনাইজড অর্থাৎ একটা তোলপাড় ফেলে দিয়েছে কি না, দ্য ওয়ে পিপল কমিউনিকেট উইথ ইচ আদার, এমনভাবে লোকজনেরা
একে অপরের মধ্যে একটা যোগসূত্র স্থাপন করার চেষ্টা করছে, কিংবা একে অপরের সঙ্গে যোগাযোগ করছে অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্ব জুড়ে। ইজন্ট ইট? তাই নয় কি? এমনটা নয় কি যে এই সোশ্যাল মিডিয়া তথা ইন্টারনেট আমাদের জীবনে একটা ব্যাপক পরিবর্তন নিয়ে এসেছে, তথা আমাদের জীবনকে আরও বেশি ইন্টারনেট নির্ভর করে তুলছে এই সোশ্যাল মিডিয়া। নেক্সট প্যারাতে আমরা চলে এসেছি। দেখো, আমরা বলেছিলাম যে প্যারা কেটে কেটে লিখতে হবে। তো দ্য ইন্টারনেট হ্যাজ বিকাম আ ফান্ডামেন্টাল নিড অফ দ্য কারেন্ট জেনারেশন। আজকের দিনে মানুষকে দেখেছি এরকম যে একবেলা না খেয়েও মোবাইলটা রিচার্জ করছে, কিংবা তাদের যে ডিভাইসটা রয়েছে সেটাতে ইন্টারনেট কানেকশান রাখছে। অর্থাৎ আজকের দিনে ইন্টারনেটের প্রয়োজনীয়তা একটা মৌলিক চাহিদার মতো হয়ে দাঁড়িয়েছে আমাদের প্রজন্মে, কিংবা আমাদের এই আজকের দিনে। অলমোস্ট হাফ অফ দ্য পপুলেশন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, প্রায় অর্ধেক জনগণ কিংবা মানুষ এই বিশ্বের দিস ডেজ আজকের দিনে ইজ ইউজিং রেগুলারলি। এই ইন্টারনেটটা বা এই সোশ্যাল মিডিয়া প্রত্যহ ব্যবহার করছেন। বিসাইডস, এছাড়াও দ্য নাম্বার অফ ইউজার্স অফ সোশ্যাল মিডিয়া ইজ ইনক্রিজিং ডে বাই ডে। দিনে দিনে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীর কিংবা উপভোক্তার সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। কীরকম একটা তথ্য দেওয়া হয়েছে দেখো, অ্যারাউন্ড 18 নিউ ফেসবুক অ্যাকাউন্টস আর ওপেন্ড এভরি 3 সেকেন্ডস। প্রত্যেক 3 সেকেন্ডে 18খানা ফেসবুক অ্যাকাউন্ট খোলা হচ্ছে আজকের দিনে। অ্যান্ড দেয়ার আর ওভার 114 মিলিয়ন অ্যাক্টিভ ইউটিউব চ্যানেলস ইন টোটাল, এবং প্রায় 114 মিলিয়ন ইউটিউব চ্যানেলস এই মুহূর্তে অ্যাক্টিভ রয়েছে। নেক্সট বলা হচ্ছে ইউজার্স আপলোড মোর দ্যান 500 আওয়ার্স অফ ভিডিও কন্টেন্ট এভরি মিনিট। অর্থাৎ উপভোক্তারা তথা ব্যবহারকারীরা প্রতি মিনিটে 500 ঘন্টা করে ভিডিও কন্টেন্ট ইউটিউবে আপলোড করছে। অ্যাপ্রক্সিমেটলি প্রায় 2.6 মিলিয়ন নিউ ভিডিওস আর আপলোডেড এভরি ডে। প্রত্যেক দিন প্রায় 2.6 মিলিয়ন নতুন নতুন ভিডিও আপলোড করা হচ্ছে। তো এখানে একটা তথ্য অবশ্যই দিয়ে রাখা দরকার, যেটা হচ্ছে এই যে ডেটাবেসটা আমি আজকে প্রেজেন্ট করছি, এই ভিডিও যতক্ষণে বা যখন বানানো হচ্ছে সেই সময় পর্যন্ত, অর্থাৎ ডেটা বেসড অন 28/11/2025, অর্থাৎ 2025 সালের নভেম্বর মাসের 28 তারিখ পর্যন্ত এই তথ্যটা আমি দিচ্ছি। তারপরে হয়তো বাড়তে পারে কিংবা কমতে পারে। তো ডেটা বেসড অন টিল অন 28/11/2025, so social media has become an integral part of our daily lives। আর সে কারণেই সোশ্যাল মিডিয়া আমাদের দৈনন্দিন জীবনে একটা অখণ্ড অংশ হয়ে দাঁড়িয়েছে। উই ইউজ ইট টু কমিউনিকেট ফ্রেন্ডস, ফ্যামিলি অ্যান্ড কাস্টমার্স। আর আমরা এই সোশ্যাল মিডিয়া ব্যবহার করছি বন্ধু, পরিবার এবং কাস্টমারের সঙ্গে যোগাযোগ করতে বা যোগাযোগ রাখতে, টু শেয়ার ইনফরমেশন, তথ্য বিনিময় করতে বা তথ্য ভাগ করে নিতে, অ্যান্ড স্টে আপডেটেড অন কারেন্ট ইভেন্টস। এবং আজকের দিনে চলমান ঘটনাবলীর সঙ্গে নিজেকে ওতপ্রোতভাবে আপডেট করে রাখতে আমরা এইগুলোর ব্যবহার এখন জোরদার শুরু করেছি। নেক্সট আমরা চলে আসবো। দেখো, ইট হ্যাজ আ ওয়াইড ইম্প্যাক্ট অন এডুকেশন সিস্টেম অলসো। এবং এই সোশ্যাল মিডিয়ার একটা বিশাল বা একটা ব্যাপক একটা প্রভাব রয়েছে আমাদের শিক্ষা ব্যবস্থার উপরও। অফলেট মানে হচ্ছে সম্প্রতি কিংবা নাও এ ডেজও তোমরা করতে পারো, বা আজকালকার দিনে, দ্য স্টুডেন্টস আর নট ল্যাগিং ফার বিহাইন্ড ইন দিস রেস। এই ইঁদুর দৌড়ে কিংবা এই দৌড়ে ছাত্রছাত্রীরাও খুব একটা পিছিয়ে নেই। দে স্পেন্ড আওয়ার্স, তারা সময় অতিবাহিত করে কিংবা সময় কাটায় অন ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স হ্যান্ডেল
ইউটিউব, হোয়াটসঅ্যাপ অ্যান্ড মেনি আদার চ্যাটিং অ্যাপস। তারা পড়ে থাকে কোথায়? ফেসবুকে, ইনস্টাগ্রামে কিংবা এক্স হ্যান্ডেলে, কিংবা ইউটিউবে, হোয়াটসঅ্যাপ অ্যান্ড মেনি আদার চ্যাটিং অ্যাপস। হোয়াটসঅ্যাপ এবং আরও অনেক অন্যান্য চ্যাটিং অ্যাপসে তারা সময় অতিবাহিত করে। ইন দিস ওয়ে, আর এইভাবে দে আর ওয়েস্টিং দেয়ার ভ্যালুয়েবল টাইম, তারা তাদের মূল্যবান সময়গুলোকে নষ্ট করছে। দে ডু নট নো, তারা জানে না দ্য হার্মফুল এফেক্টস অফ সোশ্যাল মিডিয়া। এই সোশ্যাল মিডিয়া কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমের যে কি ক্ষতিকর প্রভাব রয়েছে তারা সেটা জানে না, বা তারা সে বিষয়ে অত্যন্ত অজ্ঞ রয়েছে। আমরা দেখেছি আমাদের দৈনন্দিন জীবনে তথা সকাল হলে আমরা শুনতে পাচ্ছি বাল্যবিবাহ বেড়ে গেছে, আজকে মেয়ে পালিয়ে গেছে, কাল সে মেয়ে পালিয়ে গেছে। তো বাচ্চাগুলো স্কুলে পড়াকালীন পালিয়ে যাচ্ছে এই সোশ্যাল মিডিয়ার দ্বারা যুক্ত হয়ে, এবং তারা কি করছে? বাল্যবিবাহ করছে, এবং এর ফলে তাদের জীবনে যে ক্ষতি হচ্ছে, তারা না পেল সম্পূর্ণ শিক্ষা, না পেল তারা প্রকৃত জ্ঞান, আর তারা কি করছে? তাদের জীবনটাকে এইভাবে নষ্ট করছে। কেউ কেউ মারা যাচ্ছে অল্প বয়সে। আমরা এগুলো দিন দিন শুনতে অভ্যস্ত হয়ে পড়েছি আজকের দিনে। এছাড়াও সোশ্যাল মিডিয়ার দ্বারা কি হচ্ছে, ক্ষতিকর প্রভাব প্রচুর লেখা যায়, যা শেষ করা যাবে না, কিন্তু আমার লিমিট বাঁধা রয়েছে, 150 শব্দের মধ্যে লিখতে হবে। রং ইনফরমেশন অ্যাক্সেস হচ্ছে, রিউমার ছড়িয়ে পড়ছে, একটা গুজব ছড়িয়ে পড়ে এই সোশ্যাল মিডিয়ার দ্বারা খুব দ্রুত, যার ফলে একটা সামাজিক সুরক্ষার সমস্যা হয়। আবার হয় কি, সাইবার ক্রাইমের মতো ঘটনা প্রত্যহ ঘটে চলেছে। এবং এই সোশ্যাল মিডিয়ার যতখানি গুড ইম্প্যাক্ট রয়েছে, ঠিক ততখানি ব্যাড ইম্প্যাক্ট আমরা আমাদের দৈনন্দিন জীবনে লক্ষ্য করছি। মানুষ অলস হয়ে যাচ্ছে, মানুষ হাঁটতে ভুলে গেছে, মানুষ সব সময় ঘরের মধ্যে বসে আছে, কোনো কাজে যাচ্ছে না। আজকের দিনে টিভি এগুলো তো সব বেকার হয়ে গেছে, কেউ টিভি দেখছে না, কেউ কোনো কম্পিউটারে কোনো কিছু কাজ করছে না, তারা সবাই সোশ্যাল মিডিয়াতে ব্যস্ত রয়েছে। তো আমরা স্টুডেন্টসদেরকে এটা বলার চেষ্টা করছি যে এর ক্ষতিকর প্রভাব থেকে অতি দ্রুত যাতে বেরিয়ে আসা যায়, সে বিষয়ে তাদের অবশ্যই একটা কনসেন্ট্রেশন দেওয়া প্রয়োজন রয়েছে। সো দ্য সোশ্যাল মিডিয়া অ্যাপস আর ট্রু এনিমিজ অফ স্টুডেন্টস। আর সে কারণেই ছাত্রছাত্রীদের যদি সত্যিকারের কোনো শত্রু এখন হয়ে থাকে, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া। দে নট অনলি কিল দ্য স্পিরিট অফ এডুকেশন, তারা শুধুমাত্র শিক্ষার যে মানসিকতাকে নষ্ট করছে তা নয়, বা শিক্ষার যে মূল্যবোধকে নষ্ট করছে তা নয়, বাট অলসো আরও অ্যাবজর্ভ, তারা মানে এক প্রকার জড়িয়ে যাচ্ছে, কিংবা তারা মত্ত হয়ে উঠেছে বা সিক্ত হয়ে যাচ্ছে ডিপ্রেশন অ্যান্ড অ্যাংজাইটিস এর দ্বারা। ডিপ্রেশন এবং অ্যাংজাইটি তাদের এই অল্প বয়সে চলে এসছে। সো সে কারণে ইউজ দ্য ইন্টারনেট ফর এডুকেশনাল পারপাস। ইন্টারনেটকে অবশ্যই, সোশ্যাল মিডিয়াকে অবশ্যই আমাদের শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা উচিত। অ্যান্ড বি আ স্মার্ট লার্নার, এবং অবশ্যই আমাদের একজন স্মার্ট লার্নার হওয়া উচিত আজকের দিনে ইন্টারনেটকে কাজে লাগিয়ে। নেক্সট আমরা দেখে নেব যে সমস্ত স্যাম্পল কোয়েশ্চেন্স তোমাদের পরীক্ষায় আসতে পারে, তার কিছু আমরা পয়েন্টস একটুখানি তুলে ধরতে পারি। সোশ্যাল ইস্যুজ নিয়ে আসতে পারে, এটা একটা লিখালাম। নেক্সট হচ্ছে স্কিলস অ্যান্ড ডেভেলপমেন্ট নিয়েও কোনো কোয়েশ্চেন পড়তে পারে। কীরকম স্কিলস অ্যান্ড ডেভেলপমেন্ট? বলতে পারে যে রাইট আ ব্লগ ইন আ প্রপার ফরম্যাট, কমিউনিকেশন স্কিলস। একটা প্রপার ফরম্যাট এরকম লিখতে বলতে পারে যে কমিউনিকেশন স্কিলস নিয়ে, ইন অ্যাবাউট 100 to 150 ওয়ার্ডস, ইনক্লুডিং দ্য ইম্পর্টেন্স, অ্যাসপেক্টস অ্যান্ড ওয়েজ টু ইমপ্রুভ দেম। নেক্সট দিতে পারে কারেন্ট ইভেন্টস, রাইট আ ব্লগ অন বডি ল্যাঙ্গুয়েজ। বডি ল্যাঙ্গুয়েজের উপরে কোনো ব্লগ লিখতে আসতে পারে, in about 100 to 150 words with the help of the following points: hurdles and problems in life, accepting facts and flaws,
রিঅর্গানাইজেশন অ্যান্ড রিস্টার্ট, এইগুলো হচ্ছে পয়েন্টস। এগুলো নিয়ে একটা তোমাদের কারেন্ট ইভেন্টস লিখতে আসতে পারে। অ্যান্ড ফাইনালি যেটা একদম জ্বলন্ত উদাহরণ, এনভায়রনমেন্ট, পরিবেশ নিয়ে। রাইট আ ব্লগ ইন অ্যাবাউট 150 ওয়ার্ডস অন এ টপিক রিলেটেড টু দ্য এনভায়রনমেন্ট such as pollution and include a word register for your blog। এবং এই পলিউশন নিয়ে বা দূষণ নিয়ে, সেটা যে দূষণ হতে পারে, জল, বায়ু, মাটি, যে দূষণই হোক না কেন, সেই দূষণের উপরে কোনো ব্লগ লিখতে আসতে পারে। তোমরা অবশ্যই একটা প্যারাগ্রাফ লিখতে শিখেছ। প্যারাগ্রাফ লেখার যদি কারোর আইডিয়া থাকে বা কিভাবে লিখতে হয় একটা প্যারাগ্রাফ, উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে বা প্রেজেন্স অফ মাইন্ডের ইউসেজ করে কিভাবে একটা প্যারাগ্রাফকে পরীক্ষার খাতায় চট করে নামাতে হয়, এই বুদ্ধি যদি কারোর থেকে থাকে, তাহলে ব্লগ লেখাটা তার কাছে কোনো কঠিন বিষয় বলে মনে হবে না বলে আমি মনে করি। কারণ কি, প্যারাগ্রাফ যেমন করে প্যারা করে লিখতে হয়, এটাও ঠিক একই রকম করে প্যারাগ্রাফে দেখাতে হয় মেরিটস, ডিমেরিটস, অ্যাডভান্টেজেস, ডিসঅ্যাডভান্টেজেস, ঠিক তেমনি করে এখানেও দেখাতে হয়। তো সেক্ষেত্রে ব্লগটা কোনো কঠিন ব্যাপার বা বিরাট কিছু একটা শেখার ব্যাপার তোমরা মনে করবে না একদম। আমার মনে হয় ব্লগ লেখাটাও প্যারাগ্রাফের মতো অত্যন্ত সোজা। তো আজকের ক্লাস আমরা এখানেই শেষ করলাম। আমার এই ক্লাস যদি তোমাদের 1% হলেও কাজে লেগে থাকে, তো তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ডোন্ট ফরগেট টু ডু লাইক, অবশ্যই লাইক করতে কিন্তু ভুলো না। পুরো ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, টেনে টেনে দেখবে না, তাহলে অনেক কিছু বিষয় তোমরা মিস করে যেতে পারো। আর নতুন যারা আমার এই চ্যানেলে রয়েছো বা এসেছো, তাদেরকে বলবো চ্যানেলের প্লেলিস্টটা অবশ্যই দেখে আসতে। যে সমস্ত কন্টেন্টগুলো আমি তোমাদের জন্য অনেক কষ্ট করে রেডি করেছি, সেগুলো তোমরা কাজে লাগাও বা তোমাদের কাজে লাগুক, আমি সেটা চাই মনে প্রাণে। আমার এই ভিডিওগুলোকে যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমরা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো। পরের ক্লাসে দেখা হচ্ছে আরও কোনো একটা রাইটিং স্কিলের টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত কিপ ওয়াচিং মাই চ্যানেল, কিপ স্মাইলিং অ্যান্ড স্টে ব্লেসড।